হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে ভিডিওটা ক্লিক করছেন মানে আপনার অফিস সহকারীর চাকরি পেতে আপনি কোন কোন ধাপ অতিক্রম করতে হবে সাজেশন প্লাস আজকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। দেখেন আমার পাশে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতেছেন। আপনার প্রায় 103 জন অফিস সহকারী লোক নিয়োগ দেবে। তো এইখানে অফিস সহকারীর চাকরি পেতে আপনাকে কি করতে হবে, কিভাবে চাকরিটা সহজে পাবেন? দেখেন অফিস সহকারী কিন্তু যদি একটু বুদ্ধি খাটিয়ে একটু পড়ালেখা করেন, আপনি 3 থেকে 6 মাসের মধ্যে কিন্তু অফিস সহকারী চাকরিটা আপনি পেতে পারেন। আপনি একবারে জিরো কিছু জানেন না আমি মনে করি, তারপরও 3 থেকে 6 মাস যদি একটু পরিশ্রম করেন, বুদ্ধি খাটিয়ে শুধু সারাদিন গাধার মতো পড়লে হবে না। কেননা আপনাকে একটু বুদ্ধি খাটিয়ে পড়তে হবে। সব কিছু পড়লে আপনি সরকারি চাকরি পাবেন না। আপনাকে যেগুলো সরকারি চাকরির সিলেবাস আছে, মানে আপনি অফিস সহকারীর জন্য আপনি যদি পুরো সিলেবাসে শেষ করেন তাহলে তো আপনি একটু পরীক্ষার ওইখানে যে আপনি হিবিজিবি হয়ে যাবেন। এজন্য অল্প পড়বেন। এই অল্প পড়ার ভিতরে আপনি অফিস সহকারীর চাকরিটা পেতে পারেন সরকারি চাকরির মধ্যে। তো যাই হোক, কথা না বাড়িয়ে প্রথমে আপনাদেরকে আমি সার্কুলারটা আপনার বুঝিয়ে দিচ্ছি কীভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা। তারপরে আমরা লাস্টে আপনার সাজেশান দেবো আমি। আপনি সাজেশানটা দেবো আপনার বাংলা, অঙ্ক, ইংরেজি এবং সাধারণ একটা সাজেশান দেবো। ওই সাজেশান অনুযায়ী আপনারা পড়ালেখা করবেন, তাহলে আপনারা 100%, মানে 100% না, 90% চাকরি পাওয়ার শিওর থাকবে। তো আসেন আপনাদেরকে প্রথমে সার্কুলারটা বুঝে দিই, এরপরে ভিডিও শেষে আমি আপনাদেরকে সাজেশানটা দিয়ে দেবো। আপনাদেরকে আমি এই সার্কুলারটা বুঝে দিচ্ছি। এখানে দেখেন অফিস সহায়ক লোক নিয়োগ দেবে আপনার 103 জন। 103 জন কিন্তু অফিস সহায়ক লোক নিয়োগ দেবে। এখানে বলা আছে দেখেন, গণতন্ত্র বাংলাদেশ সরকার মহাপরিচালক কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর। খুবই সুন্দর এবং রাজস্ব খেতভুক্ত একটি চাকরি, ভালো মানের একটা চাকরি। অবশ্যই এ সকল চাকরি কিন্তু মিস করা যাবে না। দেখেন এখানে বলে দিছে তারা অফিস সহায়ক 103 জন লোক নিয়োগ দেবে। এটা 16 গ্রেডের একটা 20 গ্রেডের একটি চাকরি। এখানে আপনার তারা বলেছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। আর কোনো যোগ্যতা লাগবে না এখানে। মানে আপনার যোগ্যতাটা হচ্ছে আপনি এসএসসি পাস করছেন, এটা হচ্ছে আপনার বড় যোগ্যতা, এবং এই যোগ্যতার মাধ্যমে আপনি কিছু চাকরি পেতে পারেন। এবার আসেন আপনি আবেদন করতে হলে আর কি সত্য আছে এখানে। 18 থেকে 32 বছর আপনার লাগবে। 18 থেকে 32 বছর আপনার সার্টিফিকেট আছে কিনা সেটা দেখবেন। এরপর আসেন আপনার আবেদনটা কীভাবে করবেন সেটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি। দেখেন এখানে একটা আমার স্ক্রিন উপর একটা ওয়েবসাইট লিঙ্ক দেখতে আসছেন আপনারা। আমি দেখেন httpdyd.teletalk.com.bd এই ওয়েবসাইট লিঙ্কে প্রবেশ করলে আপনি সরাসরি তাদের ওয়েবসাইট চলে যেতে পারবেন এবং এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনটা শুরু হয়ে যাবে দেখেন 2/4/2026। এপ্রিল মাসের আপনার 2 তারিখ থেকে আবেদন শুরু, এবং এপ্রিলের পর মে মাসের আপনার 1 তারিখে আবেদন শেষ। 1 মাসের মতো আপনি সময় পাচ্ছেন, এর ভিতর কিন্তু আপনি আবেদনটা করে ফেলতে পারবেন। এখানে আবেদন ফি হিসেবে কত টাকা যাবে, দেখেন আবেদন ফি হিসেবে কত টাকা যাবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন আপনারা আবেদন ফি হিসেবে টোটাল আপনাদের 56 টাকা যাবে, যেটা সরকারি চার্জ। 56 টাকা আবেদন ফি হিসেবে যাবে। তো এবার আসেন আপনারা আমার মূল ভিডিওতে আসেন। এবার আসেন আপনাদেরকে আমি সাজেশনটা বলি, আপনারা খাতা কলম নিয়ে রেডি থাকেন। দেখেন সরকারি চাকরির জন্য স্বপ্ন সবারই থাকে। এটা কিন্তু এসএসসি পাশের একটি সরকারি চাকরি। এখানে অভিজ্ঞতা এসএসসি চাইছে, আর কোনো যোগ্যতা নাই। এটা একবার সুবর্ণ সুযোগ। এখানে কোনো আপনার প্র্যাকটিক্যাল কোনো অভিজ্ঞতা লাগে না, কোনো যোগ্যতা লাগে না। যোগ্যতা হচ্ছে আপনার এসএসসি পাস সার্টিফিকেট আছে এটা। তাহলে আপনি একটু যদি মাথা কাটিয়ে যদি একটু পড়ালেখা করতে পারেন, তাহলে আমি চাকরিটা আপনি ইজিতে পাবেন। আমার সাজেশনটা আপনারা একটু খাতা কলমে লিখে রাখেন, এবং এই সাজেশনটা অনুযায়ী আপনি পড়ালেখা করেন, আমি আপনাকে শিওর দিতে পারি আপনি 90% প্রশ্ন কমন পাবেন। তা আসেন আপনার প্রথমে 1 নম্বর আমরা আসি বাংলা থেকে। বাংলা টপিক্স থেকে আপনার বেশি পড়ার কোনো প্রয়োজন নাই, আমি যেগুলো বলি ওগুলো পড়বেন। প্রথমে আপনি আসবেন এক কথার প্রকাশ। এক কথার প্রকাশের জন্য আপনাকে 9-10 একটা বই আছে, দেখবেন 9-10 একটা বাংলা ব্যাকরণ বই আছে। ওইখানের মধ্যে আপনার কিছু এক কথার প্রকাশ আছে। এই প্রশ্ন এক কথার প্রকাশগুলো আপনার, এটা যাতে সরকারি বোর্ড স্বীকৃত একটি 9-10 একটি সরকারি বোর্ড স্বীকৃত একটি বই, তার মানে সরকার সবসময় তাদের বইগুলো ফলো করে, এটা সবসময় দেখবেন। এক কথার প্রকাশ যখন আসবে সরকারি চাকরি পরীক্ষার মধ্যে, ওইখান থেকে যদি 5টা দেয়, কিন্তু আপনার 4টায় কিন্তু বোর্ড বই থেকে দেবে, কারণ সরকার সবসময় তাদের বইগুলো ফলো করবে। বাজারে যে সকল বই আছে এগুলো কিন্তু অন্য আপনার অধ্যাপকরা তারা তৈরি করে, কিন্তু ওইটা কিন্তু সরকার তৈরি করে না। এজন্য আমি বলবো আপনারা ওইখানে প্রায় 70 থেকে 80টা আপনার এক কথার প্রকাশ আছে, ওগুলো পড়বেন, আর বেশি পড়ার প্রয়োজন নাই। এরপর আসেন 2 নম্বরে। 2 নম্বর আসেন আপনার বিপরীত শব্দ। সেম আপনার বাংলা ব্যাকরণের যে বিপরীত শব্দগুলো, ওখানে প্রায় 70 থেকে 100টা বিপরীত শব্দ আছে। ওই বিপরীত শব্দগুলো আপনি
একটু ভালো করে একটু মন দিয়ে একটু কভার করে নেবেন, মুখস্থ করে ফেলবেন ডাইরেক্ট। তাহলে আপনি বিপরীত শব্দগুলো পেয়ে যাবেন। 3 নাম্বার আসেন আপনার সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদের মধ্যে সেম আপনার বাংলা ব্যাকরণের যে সন্ধি বিচ্ছেদগুলো আছে ওইখানেও প্রায় আছে আপনার 60 থেকে 70টা সন্ধি বিচ্ছেদ আছে। ওই 60 থেকে 70টা আপনি সন্ধি বিচ্ছেদ ডাইরেক্ট মুখস্থ করে ফেলবেন। আমি কিন্তু বাংলা ব্যাকরণ বলছি, এটা সরকারি স্বীকৃত বোর্ড, এটা বোর্ড বই কিন্তু। ওগুলো কিন্তু আপনি আমি 5টাতে 5টা শিখে দিতে পারবো না, কিন্তু 4টা থেকে 3টা আপনি 5 নাম্বারের মধ্যে 4-3টা ওই বই থেকে দিয়ে দেবে। আপনি যদি আপনারা চাইলে বিভিন্ন প্রশ্ন অ্যানালাইজ করে দেখতে পারেন, বেশিরভাগ প্রশ্ন বোর্ড বই থেকে দিয়ে দেয়। এবার আসেন আপনার, তাহলে 3 নাম্বার গেল, 3টা আমরা শেষ করছি। 4 নাম্বার আছেন সমাস। সমাজটা দেখেন আমাদের সেম বাংলা ব্যাকরণের যে বইটা আছে ওই বইটা থেকে পড়বেন, কিন্তু প্লাস ওই বইটা থেকে আপনি কিন্তু পড়ে বুঝে নিতে পারবেন না। বুঝতে হলে কী করবেন, আপনি ইউটিউবে চার্জ দিবেন। ইউটিউবে চার্জ দিলে আপনি সমাজ সম্পর্কে চার্জ দিবেন, ওইখানে অনেকগুলো ভিডিও আসবে। আপনি ভালো মানে একটা ভিডিও সিলেক্ট করে সুন্দর করে বইয়ের সাথে কম্পেয়ার করে একটু মন দিয়ে যদি পড়েন তাহলে সমাজটা আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে এবং পরীক্ষা আপনি 5-এর মধ্যে 3-4 অবশ্যই তুলতে পারবেন নিমিষে। এরপর আসেন আপনার কারক ও বিভক্তি। তাহলে কারক ও বিভক্তি সেম আপনার বাংলা ব্যাকরণ বইটা নেবেন, সাথে আপনাকে বাংলা ব্যাকরণের সাথে আপনাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে ইউটিউব চার্জ দেবেন বাংলা কারক ও বিভক্তি। আমি মনে করি কারক ও বিভক্তি তেমন এখানে কষ্ট না, একটু মন খাটাই, একটু মাথা খাটাই যদি একটু একটু পড়তে পারেন তাহলে কারক ও বিভক্তি কিছু রুলস আছে, ইউটিউবে চার্জ দিলে তারা অনেকজনে বিভিন্ন ধরনের রুলস আছে, ওগুলো আপনি যদি একটু মন দিয়ে পড়েন তাহলে আপনি কারক ও বিভক্তিতে 5-এ 5 তুলতে পারবেন। তাহলে আমি আপনাদেরকে এখন 5টা সাজেশান দিচ্ছি। কী কী? নাম্বার 1 আপনার এক কথার ফোকাস, নাম্বার 2 বিপরীত শব্দ, নাম্বার 3 আপনার সন্ধি বিচ্ছেদ, নাম্বার 4 আপনার সমাস, নাম্বার 5 কারক ও বিভক্তি। আরেকটা আছে আপনার বাগধারা। বাগধারাও আপনার বাংলা দ্বিতীয় আপনার নবম দশম শ্রেণীর যে বইটা আছে ওইখান থেকে আপনি যতগুলো প্রায় এখানে 70 থেকে 80টার ভিতর হবে, 100টার ভিতর হবে, সবগুলো মুখস্থ করে ফেলবেন। ওইখান থেকে আসবে বেশিরভাগ। ওই যেখানে যে 70 থেকে 80তে আছে ওইখান থেকে আপনারা পাবেন। তো এই হলো আজকে আমার এই বাংলা সেশন। বেশি কিছু পড়ার কোনো প্রয়োজন নেই, এই 6টা বিষয় পড়বেন। সবগুলো পড়তে গেলে আপনার মাথা ঠিক থাকবে না, আপনি কভার দিতে পারেন না। অল্পর ভিতরে প্রসেস আপনি ভালো ব্যাকআপ দিতে পারবেন। এই 6টা জিনিস আপনি পড়বেন। 6টা বিষয়ে আপনি সুন্দর করে বাংলা ব্যাকরণটা বইটা নেবেন, নেওয়ার পরে ভালো করে এই 6টা যে বিষয় বলছি এই 6টা বিষয় আপনি বাংলার জন্য পড়লে বাংলা ব্যাকরণ থেকে আর তেমন আপনাকে পড়া লাগবে না। আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে বাংলা কিছু কবি এবং সাহিত্যে কিছু আসে আপনার প্রশ্ন আসে, আপনি 10টা আপনি নিজে সিলেক্ট করবেন। এখানে অন্য কারো কিছু বলার কোনো প্রয়োজন, আপনি বাজার থেকে একটা বই নিতে হবে আপনাকে। আরেকটা বলি, বাজার থেকে একটা বই নেবেন অফিস সহায়কের, শুধু অফিস সহায়কের মানে শুধু প্রশ্নের একটা অফিস সহায়ক একটা বই নেবেন যেখানে আপনার বিভিন্ন বিগত সালে প্রশ্নগুলো আছে। তাহলে আপনি বইটা নেওয়ার পরে বিগত সালে প্রশ্নগুলো আপনি একটু যখন করবেন একটা প্রশ্ন আপনি সলভ করবেন তাহলে আপনি নিজে বুঝে যাবেন। তাহলে বিগত সালে একটা নিয়ে আপনি যতগুলো কবি, আপনি বেশি না 15টা কবি সিলেক্ট করবেন। 15টা কবি সিলেক্ট করার পরে আপনি 15টা কবি যখন সিলেক্ট করবেন এরপরে আপনার ওই 15টা কবির জন্ম, মৃত্যু এবং আপনার তাদের উপন্যাস, কাব্য ওগুলো এবং তাদের যে নিক নেম আছে, তাদের যে অন্য নাম আছে সে নামগুলো আপনারা ভালো করে শিখে নেবেন। এর পড়লে আপনি বাংলাতে 100% আমি মনে করি কভার করতে পারবেন। এটা হচ্ছে বাংলার জন্য। এবার আসেন আমরা গণিতে আসব। এবার আসেন আপনারা গণিতের জন্য কি কি পড়বেন। একবারে ইজি, বেশি কিছু পুরো গণিত বই শেষ করার কোনো প্রয়োজন নেই, যেগুলো প্রয়োজন ওগুলো পড়বেন। আপনারা খাতা কলম নিয়ে একটু লিখে রাখেন। এবং গণিতের একটা কথা আগে বলে দিই, সেটা হচ্ছে আপনারা আমি তো যেগুলো বলবো এগুলো করবেন, সাথে আপনি যে অফিস সহায়কের যে বইটা নেবেন বিগত সালের প্রশ্নগুলো একটু সলভ করবেন, তাহলে গণিত জন্য আপনার জন্য ইজি হয়ে যাবে। কারণ বিগত সালে বেশিরভাগ প্রশ্ন আপনার বিগত সালের প্রশ্ন সে অফিস সহায়কের, অন্য কোনো পোস্টের না। অফিস সহায়কের যে সকল গণিত আছে সেগুলো শুধু সলভ করবেন, অন্য কোনো পদের কোনো প্রশ্ন সলভ করার কোনো প্রয়োজন নাই। এবার আসেন আমি কি সাজেশন দিই সেটা দেখেন। 1 নম্বরে যেটা হচ্ছে বাস্তব সংখ্যা বা যেটা আমরা সংখ্যা ধারণা বলি, প্রথমে জানালাতে যেটা থাকে সংখ্যা ধারণা, বাস্তব সংখ্যা আছে, এখানে জটিল সংখ্যা আছে। এই সংখ্যাগুলো আপনি ভালো করে এই অধ্যায়ে অনেকগুলো ছোটোখাটো কিছু অঙ্ক আছে, এগুলো আপনি ভালো করে শিখে রাখবেন, কারণ এগুলো এমসিকিউ এর আগে আসতে পারে। লসাগু গসাগুটা আপনি শিখে রাখবেন, এগুলো খুবই ইজি, লসাগু গসাটা শিখে দেবেন। 3 নাম্বার হচ্ছে ঐকিক নিয়মের কিছু অঙ্ক আছে, তাহলে ঐকিক নিয়মের অঙ্কগুলো আপনারা শিখে নেবেন। 4 নাম্বার আসেন আপনার শতকরা অঙ্ক।
শতকরা অঙ্কগুলো করে নেবেন। দেখুন এগুলো অঙ্ক কিন্তু একবার সেম, একবার 6 থেকে 7 থেকে এগুলো সূত্র একবার সেম। এগুলো একবার যদি আপনি বুঝতে পারেন তাহলে এগুলো একবার ইজি। শতকরা অঙ্কগুলো খুবই ইজি। তো এগুলো জেনারেল অঙ্ক, এগুলোই আসবে গুড়ি-গাড়ি। তাহলে শতকরা, এরপর হচ্ছে লাভ ক্ষতি। লাভ ক্ষতির অঙ্কগুলো দেখবেন। এরপর আসেন আপনার লাভ ক্ষতির পরে, এরপর আসে আপনার সরল মুনাফার কিছু অঙ্ক আছে। সরল মুনাফার অঙ্কগুলো দেখবেন। এরপর আছেন আপনার মান নির্ণয়, বিজ্ঞানের জন্য মান নির্ণয় এবং উৎপাদক বিশ্লেষণ। এই অঙ্কগুলো একটু ভালো করে শিখবেন। এরপর আসেন আপনার ক্ষেত্রফল সংশ্লিষ্ট কিছু অঙ্ক আছে। ক্ষেত্রফলের যে সকল অঙ্কগুলো আছে আপনার ওই অঙ্কগুলো একটু ভালো করে একটু শিখে নেবেন জ্যামিতিতে। এরপর জ্যামিতিতে আপনার জেনারেলি সব কিছু পড়ার দরকার নেই। জ্যামিতিতে যেগুলো ছোটোখাটো বিষয়, যেমন আপনার আয়তন আছে, আপনার বর্গাকার আছে, আপনার ক্ষেত্রফল আছে, সমান্তরাল আছে, বৃত্ত আছে, এই সকল জ্যামিতি আপনি জেনারেলি ছোট ছোট কিছু আছে, ওগুলো আপনি শিখে রাখতে পারেন। এ হলো আপনার গণিত সাজেশান। আর গণিতের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা আপনি বিগত সালের প্রশ্নগুলো সলভ করলে আপনার পরীক্ষা 50% কভার ওই বিগত সালের প্রশ্ন থেকে হয়ে যাবে। এবার আসেন আমরা ইংরেজিতে কী কী পড়বেন তাও একটু খাতা কলমে একটু নোট করে রাখেন। ইংরেজিতে নাম্বার 1 প্রিপোজিশন। ইংরেজিতে প্রিপোজিশন আপনার যে কোনো পরীক্ষাতে পাবেন, তাও বিশেষ করে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিগুলোতে বেশিরভাগ প্রিপোজিশনটা দিয়ে থাকে। প্রিপোজিশনটা আপনি যারা জানেন তারা তো তাহলে ভালো, আর যারা জানেন না তারা ইউটিউবে চার্জ নেবেন। ইউটিউবে যারা কোনো টিচার রাখতে চান আবার টিচার রাখতে পারেন প্রিপোজিশনের জন্য। আর যারা কেউ নেই কিছু নেই, তারা নিজের কিছু করতে চান, তাহলে আপনারা ইউটিউবের চার্জ দেবেন প্রিপোজিশনের সহজ রুল এবং কীভাবে আপনারা শিখে যায় প্রিপোজিশনটা। অনেকগুলো ইউটিউবে ক্লাস আসবে, সেই ক্লাস অনুযায়ী আপনারা প্রিপোজিশনটা ক্লিয়ার করতে পারবেন। এরপর আসেন আপনারা চেঞ্জিং সেন্টেন্স বলতে আপনার ভয়েস চেঞ্জ এবং বিভিন্ন ধরনের চেঞ্জিং আছে, ওই চেঞ্জিং সেন্টেন্স আপনারা ভালো করে শিখে নেবেন। সেম সেটাও ইউটিউবে চার্জ দিলে চেঞ্জিং সেন্টেন্স অনেকগুলো ভিডিও আসবে, যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে আপনি একটা ক্লাস করে নেবেন ফুল, তাহলে আমি মনে করি আপনার 80% কভার হয়ে যাবে একটু মন দিয়ে পড়লে। 3 নম্বর আপনার ট্রান্সলেশন এটা 100% থাকবে। ট্রান্সলেশন আপনি বেশি কিছু পড়ানোর দরকার নেই। ট্রান্সলেশন বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইজ করবেন, একটু কোনটা দেখবেন বারবার পরীক্ষায় কভার হয়েছে ওইগুলো একটু ভালো করে দেখবেন। এই বিশেষ করে বাংলা থেকে ইংরেজি, পরীক্ষার মধ্যে বাংলা দিয়ে থাকে, ট্রান্সলেশন মধ্যে আপনি বাংলা থেকে ইংরেজিও করবেন এগুলা। এরপরে 4 নম্বর হচ্ছে ইডিয়ম অ্যান্ড প্রেজেস যেটা আছে, ইডিয়ম অ্যান্ড প্রেজেস, ওই ইডিয়ম এমন প্রেজেস ওই জিনিসটা আপনারা ভালো করে বিগত সালের প্রশ্নগুলো যদি কভার করেন, তাহলে আমি মনে করি যে ইডিয়ম প্রেজের জন্য আপনার অত বেশি পড়া লাগবে না। এরপর আসেন আপনার লাস্টে আর 2টা জিনিস আপনি কভার করবেন, সেটা হচ্ছে আর্টিকেল আর রাইট ফর্ম ভার্ব। এগুলো কম আসে, রাইট ফর্ম ভার্ব এবং আর্টিকেল, এই জন্য জিনিসটা একটু 50% একটু পড়ে যাবেন। 100% এগুলো পড়ে, এগুলো বেশিরভাগ কমই আসে, কিন্তু প্রথমে যেগুলো বলছে এগুলো একটু ভালো করে পড়বেন। রাইট ফর্ম ভার্ব এবং আর্টিকেল, এই 2টা জিনিস একটু 50% একটু দেখে যাবেন, যাতে আসলে পারেন। এরপর আসেন আপনার যে 2টা জিনিস আরও এখন বর্তমানে সরকারি চাকরির মধ্যে 2টা জিনিস বেশি আসে, সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার প্যারাগ্রাফ, একটা হচ্ছে আপনার লেটার। প্যারাগ্রাফ আপনি বিগত সালে বেশি কিছু পড়ার দরকার নাই, বিগত সালের বাছাইকৃত 4-5টা প্যারাগ্রাফ আপনি একটু ভালো করে পড়ে যাবেন, এবং বিশেষ করে যে জায়গা আপনি যে মন্ত্রণালয়ে যে অধিদপ্তরে পরীক্ষা দেবেন ওই পরীক্ষা অনুযায়ী আপনি প্যারাগ্রাফটা শিখে যাবেন। আরেকটা হচ্ছে লেটার, এটা এখন বেশিরভাগ পরীক্ষা দিয়ে দেয়। লেটারের রুলস কিন্তু সেম। আপনার লেটার পড়ার সময় একটু মন দিয়ে পড়বেন। লেটারের যে রুলস আছে, রুলসগুলো যদি ভালো করে আপনার জানা থাকে, লেটারের প্রথমে কী কী দিতে হয়, এরপরে আপনার সাবজেক্টে কী কী দিতে হয়, এরপরে ডিআরের মধ্যে কী কী দিতে হয়, এবং লাস্টে এগুলো একটু ভালো করে যদি আপনি রুলসটা এবং নিয়মটা জানেন, এরপরে যে সম্পর্কে ওই সম্পর্কে ভিতরে যদি একটু লিখে দিতে পারেন, ওর নিয়মগুলো অনুযায়ী লিখলে এখানে আপনার যদি 5 থাকে 5-এর মধ্যে আপনাকে 3 দিয়ে দেবে, আর একটু ভিতরে লিখে দিলে এর জন্য 2 পেয়ে যাবেন। এটা হচ্ছে লেটারের নিয়ম। তাই আমি মনে করি এ হলো আপনার ইংরেজি। এই ইংরেজি এগুলো আপনি পড়লে মোটামুটি আর কোনো কিছু পড়া লাগবে না। এরপর আসেন আপনার সাধারণ জ্ঞানের জন্য সম্প্রতি আপনার যে সকল সম্প্রতি যেগুলো প্রশ্ন হয়, যেমন আপনার বর্তমানে বিভিন্ন দেশে আপনার যুদ্ধ অবস্থা আছে, যেমন পাকিস্তান এবং আফগানিস্তান, এবং আপনার ইসরায়েল, এবং আপনার যা ইরান, এরপর আপনার আমেরিকা, বিভিন্ন ধরনের ওয়ার সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে, কখন কোনটা শুরু হয়েছে ওগুলো সম্পর্কে। এরপর আপনার বিভিন্ন জাতিসংঘের উৎপাদক, আপনার জাতিসংঘের মহাসচিবের নাম, এরপর আপনার আমাদের বাংলাদেশের জাতিসংঘের কতম সদস্য, এরপর আপনি আর বাকিগুলো আপনি বিগত সালের প্রশ্ন থেকে একটু পড়বেন, অ্যানালাইজ করবেন, তাহলে আমি মনে করি আপনার জন্য একবারে ইজি হয়ে যাবে।
তো এ হলো আজকের আমার পুরো সাজেশন। আপনারা যদি ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।